আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সব সেক্টরে এমনভাবে রাজনীতিকরণ ও দলীয়করণ করেছে যে বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছেন। আমরা আর বাংলাদেশে কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমরা বাংলাদেশে সুস্থ ধারা রাজনীতি দেখতে চাই বলে মন্তব্য করেন আমিনুল হক। এবারে জানাবো, দেশ ত্যাগ ঠেকাতে ৬ শতাধিক প্রভাবশালীর পাসপোর্ট ব্লকড। দেশ থেকে পালিয়ে যাওয়া ঠেকাতে বিভিন্ন শ্রেণী পেশার ৬ শতাধিক প্রভাবশালী ব্যক্তির পাসপোর্ট ইমিগ্রেশন ফরট্যাক্স সফটওয়্যারে ব্লক করেছে ইমিগ্রেশন পুলিশ। এসব ব্যক্তি দেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে দেশ ত্যাগ করতে পারবে না। এ তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী, এমপি ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। জানাবো, মিঠামইনে ডিবি হারুনের শত কোটি টাকার স্বর্গরাজ্য। কিশোরগঞ্জের মিঠামইন বিশাল জলরাশি। এই জলরাশির বুক জুড়ে গড়ে উঠেছে বিশাল এক ভবন। তার নাম প্রেসিডেন্ট রিসোর্ট। ৩০ একর জায়গা জুড়ে চারিদিকে আরসিসি দেওয়াল উঠিয়ে মাটি ভরাট করে এখানে গড়ে তোলা হয়েছে এই স্বর্গরাজ্য। এই স্বর্গরাজ্য তৈরি করতে বহু মানুষের ভূমি দখল করা হয়েছে জোরপূর্বক, যাদের কোনো মূল্য দেওয়া হয়নি। জানাবো সে কথা, সঙ্গে থাকুন। এদিকে মামলা নিতে গড়িমসি করায় লালবাগ থানা ঘেরাও। ছাত্র জনতার আন্দোলনের সময় এক শিক্ষার্থীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় পরিবারের করা মামলা নিতে গড়িমসি করার অভিযোগ রাজধানীর লালবাগ থানায় অবস্থান করেছেন শিক্ষার্থীরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে এ অবস্থান চলছিল। এ সময় থানা নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরাও সেখানে ছিলেন। এদিকে শেখ হাসিনার সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশে সম্প্রীতি রক্ষা, লুটপাট এবং দখলদারিত্ব বন্ধ তথা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। ইতিমধ্যে দলের ২ শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজার যোদ্ধাদের সামরিক প্রধানের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য। গেল মাসে ফিলিস্তিনের প্রধান প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইবকে হত্যার যে দাবি করে ইসরায়েল, তবে তিনি আদৌ বেঁচে আছেন নাকি মারা গেছেন সে বিষয়ে কোনো তথ্য তারা দিতে পারেনি। ফলে প্রশ্ন উঠেছে, স্বাধীনতাকামীদের এই নেতা আসলে কি বেঁচে আছেন নাকি মারা গেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী সন্ত্রাসীদের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সব সেক্টরে এমনভাবে রাজনীতিকরণ এবং দলীয়করণ করেছে যে বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছেন। আমরা আর বাংলাদেশে কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমরা বাংলাদেশে সুস্থ ধারা রাজনীতি দেখতে চাই মন্তব্য করে আমিনুল হক বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পরে বাংলাদেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বাংলাদেশের মানুষ স্বাধীনতার যে স্বাদ সেটা অনুভব করতে পেরেছে। তিনি বলেন, আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেখিনি, বা এই নতুন প্রজন্মের যারা ছাত্র জনতা যারা যুদ্ধ দেখেনি, আমরা এখন বুঝতে পারছি স্বাধীনতার মর্ম কতটুকু, এর মূল্যই বা কতটুকু। বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর আজকে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছে। আজকে বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করবার জন্য বলা হয়েছে। কিন্তু আমরা আর কোনো মানবাধিকার লুণ্ঠিত হোক সেই কাজ দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে স্বপ্ন, বাংলাদেশের মাটিতে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হোক। বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। সেই সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে আমিনুল হক বলেন, আওয়ামী লীগ কিছু ষড়যন্ত্রকারী প্রেতাত্মারা বাংলাদেশের অনেককে ঢাল বানিয়ে এখন নব্য বিএনপি তৈরি করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, যারা এ ধরনের নব্য বিএনপিতে সুযোগ করে দিবেন, তাদের বাংলাদেশে বিএনপি রাজনীতি করবার সুযোগ থাকবে না, বা যোগ্যতাও হারাবেন। দেশ ত্যাগ ঠেকাতে ৬ শতাধিক প্রভাবশালীর পাসপোর্ট ব্লক। দেশ থেকে পালিয়ে যাওয়া ঠেকাতে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৬ শতাধিক প্রভাবশালী ব্যক্তির পাসপোর্ট ইমিগ্রেশন ফরট্যাক্স সফটওয়্যারে ব্লক করে দেওয়া হয়েছে। এসব ব্যক্তি দেশের
3 আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে দেশ ত্যাগ করতে পারবেন না। এ তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী, এমপি ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। এছাড়া আওয়ামী লীগের সরকারের সুবিধাভোগী, দুর্নীতিগ্রস্ত 2 শতাধিক মেয়র, কাউন্সিলর, ব্যবসায়ীর নামও রয়েছে। তাদের তথ্য ও ছবি 3 আন্তর্জাতিক বিমানবন্দর ও সব ইমিগ্রেশন চেকপয়েন্টে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর মদতদাতা, হুকুমদাতা, মাঠে দায়িত্ব পালন করা সাবেক 2 আইজিপি সহ অর্ধশতাধিক আমলা এবং পুলিশ কর্মকর্তার পাসপোর্টও ইমিগ্রেশন পুলিশের সফটওয়্যার ফরটেক্স সফটওয়্যারে ব্লক করা হয়েছে। তারাও দেশের বাইরে যেতে পারবে না। এমনকি বিদেশে গমনে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন সেলিব্রিটি, অভিনেতা, গণমাধ্যম কর্মী সহ আরও বেশ কয়েকজন। বিমানবন্দর, ইমিগ্রেশন অফিস সহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। জানা গেছে, যাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে তাদের বেশিরভাগই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেখ হাসিনার সরকারের সুবিধাভোগী ছিলেন। কেউ কেউ ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, 3.5 শতাধিক এমপি মন্ত্রীর মধ্যে সরকারের পতন আঁচ করতে পেরে 46 জন আগে ভাগেই দেশ ছেড়ে পালিয়ে যান। বাকিদের পালিয়ে যাওয়া রোধে পাসপোর্ট ব্লক করে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া তারা যেন সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশ ছাড়তে না পারে, সেজন্য সীমান্তরক্ষী বাহিনী, বিজিবিকে সব সীমান্তে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মিঠামইনে ডিবি হারুনের 100 কোটির স্বর্গরাজ্য। কিশোরগঞ্জের মিঠামইনে বিশাল জলরাশি। এই জলরাশির বুক জুড়ে গড়ে উঠেছে বিশাল এক ভবন, নাম প্রেসিডেন্ট রিসোর্ট। 30 একর জায়গা জুড়ে চারিদিকে আরসিসি দেওয়াল উঠিয়ে মাটি ভরাট করে এখানে গড়ে তোলা হয়েছে দ্বিতল একটি রিসোর্ট। রিসোর্টটিতে দৃষ্টিনন্দন পার্ক ছাড়াও রয়েছে হেলিপ্যাড, বিশালাকার মৎস্য খামার। এ যেন এক স্বর্গরাজ্য। স্থানীয়দের ধারণা, এটি নির্মাণে ব্যয় হয়েছে আনুমানিক 200 কোটি টাকা। রিসোর্টটি মোহাম্মদ হারুন আর রশিদের, সবাই যাকে চেনে ডিবি হারুন নামে। জানা গেছে, 2018 সালে নির্মিত এই রিসোর্টটির নাম প্রেসিডেন্ট রিসোর্ট রাখা হয় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে খুশি করতে। কথিত আছে, দেশীয় পর্যটকই শুধু নন, বিদেশি পর্যটকরাও রিসোর্টে আসতেন ডিবি হারুনের আহ্বানে। মনোরঞ্জনের জন্য হেলিকপ্টারে করে চেনা অচেনা সুন্দরীদের নিয়ে আসতেন ডিবি হারুন নিজেও। এসব বিষয়ে আমাদের ডিবি হারুনের চাচা গোলাম মাওলা জানান, ডিবি হারুনের বাড়ির দক্ষিণ পাশে 30 একর জলাভূমিতে নির্মিত রিসোর্টটির মালিক হারুন আর রশিদ হলেও এর চেয়ারম্যান ডিবি হারুনের মা জহুরা খাতুন এবং ব্যবস্থাপনা পরিচালক হারুনের ভাই ডাক্তার ABM শাহরিয়ার। প্রেসিডেন্টের রিসোর্টের ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ তুহিন আহমেদ জানান, 2021 সালে জমজমাট উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে রিসোর্টটিতে 10টি কটেজ ছাড়াও পার্ক, হেলিপ্যাড এবং মৎস্য চাষের জন্য বৃহদাকার একটি বাণিজ্যিক ফিশারি রয়েছে। এই রিসোর্ট থেকে কত টাকা আয় হয় তা তার জানা না থাকলেও বলেন, এখানে 10টি কটেজ রয়েছে। প্রতিটি কটেজে 4টি করে মোট 40টি কক্ষ রয়েছে। এর মধ্যে 20টি সুপার ডিলাক্স, যার প্রতিটি দৈনিক ভাড়া 7,000 টাকা, আর 20টি ডিলাক্স কক্ষ রয়েছে যেগুলোর প্রতিটি দৈনিক ভাড়া 5,000 টাকা। রিসোর্টে হারুনের নিজের জন্যও রয়েছে পৃথক কক্ষ। সেখানে বন্ধুবান্ধব বেষ্টিত হয়ে নিশি যাপন করতেন হারুন। তুহিন জানান, বর্তমানে নানা ভয় এবং আতঙ্কে প্রেসিডেন্ট রিসোর্ট বন্ধ রয়েছে। হোসেনপুর গ্রামের বাসিন্দা মানিক মিয়া জানান, তাকে না জানিয়েই তার প্রায় 4 কোটি টাকা মূল্যের 3.5 একর জমি এবং তার ভাই শিবলুর 1.5 কোটি টাকা মূল্যের 1.25 একর ভূমি ওই রিসোর্টের জন্য দখল করে নেওয়া হয়েছে। কিন্তু এই জমির মূল্য পর্যন্ত ডিবি হারুন পরিশোধ করেননি। তিনি জানান, এমন আরও অনেকের জমি জোরপূর্বক অথবা না জানিয়ে নিয়ে গেছে ডিবি হারুন। পুলিশের বড় কর্মকর্তা হয় তখন কেউ টু শব্দ পর্যন্ত করতে সাহস দেখাননি। মামলা নিতে গড়িমসি করায় লালবাগ থানা ঘেরাও। ছাত্র জনতার আন্দোলনের সময় এক শিক্ষার্থীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় পরিবারের করা মামলা নিতে গড়িমসি করার অভিযোগ রাজধানীর লালবাগ থানায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার দিবাগত রাত 1টার দিকে ওই অবস্থান চলছিল। এ সময় থানা নিরাপত্তা দায়িত্বে থাকা সেনা সদস্যরাও সেখানে ছিলেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত 18 জুলাই লালবাগে পুলিশের গুলিতে মারা যান খালিদ সাইফুল্লাহ নামের এক শিক্ষার্থী। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 91 জনকে আসামি করে লালবাগ থানায় মামলা দায়ের করতে চাইছিলেন খালিদের বাবা। 2 দিন ধরে মামলা নিতে পুলিশ গড়িমসি করছিল। নিহত খালিদ সাইফুল্লাহর বাবা শনিবার রাতে লালবাগ থানায় মামলা করতে যান। মামলা নিতে পুলিশের গড়িমসির বিষয়টি জানাজানি হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক AB জুবায়ের নেতৃত্বে শিক্ষার্থীরা থানায় অবস্থান নেন। অবশ্য শিক্ষার্থীদের অবস্থানের সময় থানায় ছিলেন না ভারপ্রাপ্ত কর্মকর্তা। তার মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় যোদ্ধাদের সামরিক প্রধানের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য। গেল মাসে ফিলিস্তিনের প্রধান প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইবকে হত্যার দাবি করে ইসরায়েল। গাজার এই রহস্যময় পুরুষ কি আদৌ বেঁচে আছেন নাকি মারা গেছেন তা জানে না কেউই।
ইসরায়েলের হত্যার দাবি করলেও এখনো কোনো প্রমাণ দেখাতে পারেনি দেইফের মৃত্যু নিয়ে। ফলে প্রশ্ন উঠেছে, স্বাধীনতাকামীদের এই নেতা বেঁচে আছেন নাকি আসলেই মারা গেছেন। জুলাইয়ের শেষ দিকে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত ঘাতকের হাতে নিহত হন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। তারপর ইসরায়েল দেইফের নিহত হবার দাবি করে। তবে দলটির জ্যেষ্ঠ নেতা দাবি করেন দেইফকে হত্যা করতে পারেনি ইসরায়েল। রহস্যময় এই যোদ্ধা এখনো বেঁচে আছেন এবং গাজাতে থেকেই যুদ্ধ পরিচালনা করছেন। দেইফের বেঁচে থাকার দাবি করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নেতা জানান, আল কাসাম ব্রিগেডের প্রধান সুস্থ এবং বেঁচে আছেন। এর আগে ইসরায়েল দাবি করেছিল 23শে জুলাই খান ইউনুস এলাকায় বিমান হামলায় দেইফ নিহত হন। হামদানের মতে, মানবিক এলাকায় হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহতের ঘটনাকে বৈধতা দিতে ইসরায়েল দেইফের উপর হামলার গল্প বানিয়েছে। সে হামলায় অন্তত 289 জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। দেইফের মৃত্যুর ঘোষণার পর গাজায় হামাসের উপপ্রধান খালিল আল হাইয়া জানান, নেতানিয়াহু একটি নকল বিজয় অর্জন করতে চান। দেইফকে লক্ষ্যবস্তু করার দাবিটি ভুল বলেও জানান এই নেতা। এ সময় দেইফের রক্ত একজন ফিলিস্তিনি শিশুর রক্তের চেয়ে দামি নয় বলেও মন্তব্য করেন তিনি। তবে নেতানিয়াহু তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। দেইফ ইসরায়েলের মিথ্যা এ দাবি শুনে হাসছেন।